পরীক্ষাও শেষ, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। কারণ ইজহান প্রতি রাতে কল দিয়ে হুমকি দেয়, যদি কোনো সাবজেক্টে 80-র উপরে নাম্বার না হয় তাহলে ইজহান তাকে আর বাসায় নিবে না। আর জানে এগুলো ইজহান মজা করে বলছে, তাও নিজের মান সম্মান শ্বশুরবাড়ির কাছে রাখার জন্য ভালো করে পড়াশোনা করে একটা মানসম্মত রেজাল্ট করা লাগবে, যে করেই হোক করতেই হবে। রোববার গণিত পরীক্ষা, সেই হিসাবে পদ্ম দিন রাত অঙ্ক নিয়েই বসে আছে। এই এক বিষয় যেটাতে পদ্ম খুবই দুর্বল, শত মন দিয়ে চেষ্টা করলেও সে পারে না। পদ্ম পড়ার টেবিলে বসে আছে, তার মাথা আর কাজ করছে না, এই সাবজেক্টটা নিয়ে আর পারে না। ইজহান কল করেছে। পদ্ম পড়ার টেবিল থেকে উঠে গিয়ে কলটা রিসিভ করলো। ইজহান শান্ত কণ্ঠে বলল, কি করছো পদ্মফুল? পদ্ম চিন্তিত হয়ে বলল, আমার আর ভালো লাগছে না, এত চিন্তা মাথায় নিতে পারছি না। পদ্মের কথায় ইজহান ভুরু কুঁচকালো। কি এমন হয়েছে যে এমন কথা বলছে? কি হয়েছে বলবে তো, না বললে কিভাবে বুঝবো? আমি অঙ্ক পারছি না। আপনি তো আমাকে বলেই দিয়েছেন যে প্রতিটা বিষয়ে 80-র উপরে নাম্বার থাকতে হবে। আচ্ছা, আপনিই বলুন, আমি কি এত ভালো শিক্ষার্থী যে এমন রেজাল্ট হবে আমার? সব বিষয়ে ঠিক আছে, গণিত বিষয়টাকে একটু ছাড় দিলে হয় না? ইজহান পদ্মের কথায় শুনে শব্দ ছাড়াই হাসলো। এই মেয়ে এটার জন্য এত টেনশন করছিল, হাস্যকর ব্যাপার। পরেক্ষণে ইজহান গম্ভীর কণ্ঠে বলল, কোনো ছাড় দেওয়া যাবে না, আমি এত ভালো মানুষ নই ম্যাডাম। পদ্ম রেগে গেল। এই বিষয়ে একটু ছাড় দিলেই তো পারতো, বড্ড বাজে লোক একদম। আপনাকে কে বলেছে আপনি ভালো মানুষ? পচা লোক, আপনি মোটেও ভালো মানুষ নন। ইজহান এবার শব্দ করে হাসলো। ইজহানের হাসির শব্দ শুনে পদ্মের রাগ নিমিষেই চলে গেল, সেও হাসছে। আমার পদ্মফুলের রাগী কথাগুলো এত মজা লাগে কেন বলো তো? পদ্ম কথাটা শুনে মুহূর্তেই চোখটা বন্ধ করে ফেলল। পদ্ম উত্তর দিচ্ছে না দেখে ইজহান বলল, আচ্ছা তাহলে কলটা রেখে দেই আমি। পদ্ম সাথে সাথেই বলল, এই না না। আচ্ছা, আপনি এখন কি করছেন? এক জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে একজনের পারমিশন ছাড়া ভেতরে যাব না। পদ্ম কথাটা বুঝলো না। ইজহান আসলে কি বলছে? বুঝিনি, কি বলছেন? ইজহান একটা নিঃশ্বাস ছাড়লো। তোমার আমাকে এখন এই মুহূর্তে দেখতে মন চাচ্ছে? পদ্ম ঠোঁট কামড়ে ভাবলো কি বলবে। দেখতে মন চাইলে আপনি কি আসবেন নাকি? আর এখন তো আসা সম্ভবও না, কত দূরের পথ। আমি বলেছি তোমার এখন আমাকে দেখতে মন চাচ্ছে কি না, আর তুমি কি বলছো আসবেন নাকি? কত দূরের পথ। আর আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলো, অতিরিক্ত কথা বলা পছন্দ না। পদ্মের তো মনে মনে ঠিকই মন চাচ্ছে, কিন্তু ইজহানকে কথাটা বলবে কিভাবে? পদ্ম কথা বলছে না দেখে ইজহান ধমক দিল, কথা বন্ধ কেন? দুবার জিজ্ঞাসা করেছি, আমার কথা কি গায়ে লাগছে না তোমার? পদ্ম আমতা আমতা করে বলল, ভীষণ মন চাচ্ছে। ইজহান হাসলো, তাহলে দরজাটা খোলো। পদ্ম অবাক হয়ে গিয়েছে, দরজা খুলবে কেন? দরজা কেন খুলবো? এখন রাত 12টা বাজে, আমার তো ভয় লাগছে। ইজহান বিরক্ত হলো, এ কি আসলেই কিছু বুঝতে পারছে না? কলটা কেটো না, যাও দরজাটা খোলো, একটা সারপ্রাইজ ওয়েট করছে তোমার জন্য। পদ্ম কিছুই বলল না। ইজহানের কথা মতো কলটা কাটলো না, আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলেছে। যদিও ভয় কাজ করছে, কারণ এত রাতে দরজা খুলবে। কাউকে ভয় না পেলেও ভূতকে তো ভয় পায়, যদি হঠাৎ দরজা খুলতেই সামনে এসে পড়ে। ঠিক এই কথাগুলো মনে করে পদ্মের পা চলছে আবার চলছে না। পদ্ম আল্লাহ আল্লাহ করতে করতে গিয়ে দরজা খুলেছে। পদ্ম দরজা খুলে 404 ভোল্টেজের শক খেলো। এ দেখি ইজহান দাঁত দেখিয়ে হেসে দাঁড়িয়ে আছে। পদ্ম অবাক হয়ে পেছনে ফিরল, ভেবেছে এটা মিথ্যা। আবারও ইজহানের দিকে ফিরে তাকালো, এটা স্বপ্ন নয় তো? তাড়াতাড়ি নিজের হাতে একটা চিমটি কাটলো, না এটা স্বপ্ন না, আসলেই ইজহান দাঁড়িয়ে আছে। পদ্মের রিয়াকশন দেখে ইজহান হাসছে, নিশ্চয় সে খুব বড় একটু অবাক হয়েছে। ইজহান হেসে পদ্মকে জড়িয়ে ধরলো, পদ্মের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পদ্ম আমি ইজহান, এত অবাক হওয়ার কিছুই নেই। পদ্ম অবাক হয়ে তার কথা বন্ধ হয়ে গিয়েছে। সত্যি এটা আপনি তো? ইজহান হেসে দিল, হ্যাঁ এটা আমি। অবিশ্বাস্য, কিন্তু আপনি এখন এখানে কেন? ইজহান ভুরু কুঁচকালো, পদ্মকে ছেড়ে দিল।
ওকে, তাহলে আমি চলে যাচ্ছি। পদ্মর চোখটা বড় হয়ে গেল। এই না, যাবেন না। তাহলে এখন কি করব? পদ্ম ইজহানের হাত ধরল। ভেতরে আসুন। ইজহান পদ্মকে বলল দাঁড়াতে। সে নাকি গাড়ির চাবি রেখে আসছে। ইজহান চাবি নিয়ে আসছে, সাথে আরো কিছু ব্যাগও। পদ্ম ব্যাগগুলোর দিকে তাকালো। এগুলো কি? ইজহান ব্যাগগুলো রাখলো ভেতরে এনে। তোমার যে তোমার যে ডেঞ্জারাস বোন আছে, বাবারে, সে জানি কখন আবার কি বলে অপমান করে ফেলে। তার কথাগুলো খুবই জঘন্য। দুলাভাই হিসাবে একদিনও ভালো করে কথা বলেনি, এমনি দেখা হলে অপমান করে। এখন যদি জানে খালি হাতে শ্বশুরবাড়িতে এসেছি, আমার ইজ্জত পানি পানি করে দিবে একেবারে। পদ্ম হেসে দিল ইজহানের কথা শুনে। এই দুই মানুষের কখনো মিল হয়নি, ভবিষ্যতেও হবে কিনা সন্দেহ আছে। আচ্ছা, এগুলো এখানে থাকুক, আপনি ভেতরে যান, আমি আসছি। কোথায় যাবে? শোনো, কাউকে এখন বলার দরকার নেই, সবাই ঘুমিয়ে আছে। আর যদি বলেছো তাহলে কিন্তু আমি চলে যাব। আচ্ছা, বলবো না, কিন্তু আপনি কি কিছু খাবেন না? আমি খেয়ে এসেছি, রুমে চলো এখন। পদ্ম ইজহানের সাথে রুমে আসলো। ইজহান ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। এই ফাঁকে পদ্ম ইজহানের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসলো। বলেছে খেয়ে আসছে, তাই বলে এখন কি তাকে কিছু খেতে দিবে না নাকি? এই জন্য চা বানিয়ে আনলো। পদ্ম চা অত বেশি পছন্দ করে না, তাই আর নিজের জন্য বানালো না। ইজহান শার্টটা চেঞ্জ করে এখন টি শার্ট পরেছে। দেখে মনে হচ্ছে গোসল করেছে, কারণ চুল থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে। আপনি গোসল করেছেন? ইজহান মাথা নাড়ালো। পদ্ম ইজহানের সামনে চা নিয়ে দাঁড়ালো। চা বানিয়েছো কেন? আপনাকে কি না খাইয়ে রাখবো নাকি? চা খেলে আমার পেট ভরবে বলে তোমার মনে হয়? পদ্ম অসহায় দৃষ্টিতে তাকালো ইজহানের দিকে। আপনি না খেয়ে এসেছেন? ইজহান পদ্মের অধরে হাত রাখলো। আমার মন তো অন্য কিছু খেতে মন চাচ্ছে। পদ্ম সরে আসলো ইজহানের থেকে। দেখুন, এখন এসব ভালো লাগছে না, আপনি চা খান। দাও। ইজহান চাটা মুখে দিয়ে চেহারাটা বিকৃত করে ফেললো। পদ্ম ভড়কে গেল। চা মনে হয় ভালো হয়নি। ভালো হয়নি তাই না? চিনি দাওনি তো একটুও। বিশ্বাস না হলে খেয়ে দেখো। পদ্ম খেলো, ঠিকই, ও চিনি দেয়নি। একদম পানির মতো লাগছে চাটা। পদ্ম ইজহানের হাত থেকে চায়ের কাপটা নিয়ে নিল। থাক, আপনার চা খেতে হবে না, আপনি ঘুমিয়ে পড়ুন, জার্নি করে এসেছেন। ইজহান তার হাত দিয়ে সামনের চুলগুলো পেছনে নিল। তোমার না ম্যাথ প্রবলেম? হুম। চলো দেখি কোথায় প্রবলেম। এখন অঙ্ক করব না তো। ইজহান ধমক দিল। করতে হবে। ইজহান পদ্মের হাত ধরে টেনে এনে টেবিলে বসালো। পদ্মের পাশের চেয়ার টেনে নিজেও বসলো। ইজহান পদ্মের এই অবস্থা দেখে যা বুঝলো, সে কিছুই পারে না। ভেবেছিল পদ্ম অনেক ভালো স্টুডেন্ট, এখন দেখি ঘোড়ার ডিম সে। প্রায় 5টা অঙ্ক করে দিল ইজহান। এখন পদ্মকে প্রচন্ড ঘুমে ধরেছে, চোখ মেলে তাকাতে পারছে না একটুও। আমার ঘুম আসছে, চলুন না ঘুমাতে যাই। ইজহান পদ্মের কথা মতো ঘুমাতে গেল। পদ্ম ওই দিক ফিরে শুয়ে পড়ল, যেটা ইজহানের সহ্য হলো না। পেছন থেকে পদ্মকে জড়িয়ে ধরলো, পদ্মের ঘাড়ে মুখ লুকালো। এবার শান্তি লাগছে ইজহানের। এতদিন এটাই মিস করতেছিলাম পদ্মফুল। পদ্ম চিমটি কাটলো ইজহানের হাতে। ইজহান আরেকটু গাঢ় করে জড়িয়ে ধরলো। একটু ভালোবাসার কথাও বলতে পারবো না? সকাল 5টা। পদ্ম তাড়াতাড়ি উঠে পড়ল, কারণ তার মাকে বলতে হবে ইজহান এসেছে, তার জন্য নাস্তা বানানো লাগবে। এখন যদি না বলে তাহলে তার মা তাকে ইচ্ছা মতো বকবে। পদ্ম আস্তে করে ইজহানের হাত থেকে এক পাশে রাখলো, হাত দিয়ে চুলগুলো খোপা করলো। দরজা খুলে বেরিয়ে গেল। রুবিনা খাতুন খুব রাগ করলেন, কারণ কেন তাকে কিছু বলা হয়নি। আরো ইজহানও কিছুই খায়নি, এটা শুনে তিনি পদ্মকে 1000টা বকা দিলেন। রুবিনা খাতুন এখন ইজহানের জন্য নাস্তা বানাচ্ছে। পদ্ম তার মায়ের পাশে বসে আছে। রাত সকাল 9টা। পদ্ম ইজহানকে ঘুম থেকে ওঠানোর জন্য রুমে আসলো। ইজহান আগেই উঠে বসে আছে, ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। পদ্ম ঠিক ইজহানের সোজাসুজি দাঁড়ালো। ফ্রেশ হয়েছেন? হুম। তুমি কোথায় ছিলে এতক্ষণ? ঘুম থেকে উঠে পাইনি কেন তোমায়? আমি মায়ের কাছে গিয়েছিলাম, মা খুব বকেছে, কেন জানাইনি আমি তাকে। আচ্ছা, খেতে আসুন এখন। আগে তো স্পেশাল কিছু পাই, তারপর খাবো। স্পেশাল কি আবার? উফ, তুমি এত বোকা কেন পদ্মফুল?
আমার মনের ভাষা বুঝতে পারো না? কেন তুমি বড় হলে না? ইজহান পদ্মকে টেনে তার কোলে বসালো। পদ্ম হকচকিয়ে গেল। পদ্মের গালে সুন্দর করে চুমু বসিয়ে দিল। পদ্ম ইজহানের হাত খামচে ধরল। তাদের এই মুহূর্তে পুষ্পের আগমন ঘটল। আপু, মা ডাকছে। দুর্ভাগ্যবশত পদ্ম দেখে ফেলল। সাথে সাথেই পুষ্প ওই দিক ফিরে গেল। সিসি, কি দেখে ফেললাম? পদ্ম জোর করে ইজহানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। ইস, এমনটা না হলেও তো পারতো। এখন পুষ্পের সামনে মুখ দেখাবে কি করে? ইজহান শান্ত কণ্ঠে বলল, সিসি করো না, দোষটা তোমারই ছিল। তুমি ভুল সময়ে এসে পড়েছো। এগুলো আবার কারোর কাছে বলতে যেও না। ইজহান পুষ্পকে তার গাড়ি দিয়ে ইচ্ছা মতো ঘুরিয়েছে। এখন পুষ্পের কোনো রাগ নেই ইজহানের প্রতি। বরং ইজহান যদি গ্রামে আসে তাহলে সবচেয়ে বেশি পুষ্পই খুশি হয়। দেখতে দেখতে পদ্মের পরীক্ষাও শেষ হয়ে গেল। আজ সে আবারও ঢাকা শহরে দ্বিতীয়বারের মতো পা রাখবে। এ যেন এক অদ্ভুত অনুভূতি। প্রথমবার যেমন লেগেছিল এবারও ঠিক ওই রকমই লাগছে। পদ্ম তার ব্যাগ গোছাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। পদ্মের হাসি দেখে পুষ্পের রাগ হলো ভীষণ। পদ্ম চলে যাবে দেখে সে মন খারাপ করে বসে আছে, আর এইদিকে পদ্ম হেসেই যাচ্ছে। এক প্রকার রাগ হয়ে পুষ্প পদ্মের সাথে কথা বলছে না। রুবিনা খাতুনেরও মনটা খারাপ হয়ে আছে। তার মেয়ে এতদিন ছিল, আজ চলে যাবে। পদ্ম এবারও গ্রাম থেকে আসার সময় কান্না করছে, যেটা দেখে ইজহান খুব বিরক্ত হয়েছে। এখনো গাড়িতে বসে ক্রমাগত চোখের পানিই ফেলছে। তোমার আসলে সমস্যাটা কি বলো তো? পদ্ম ইজহানের দিকে তাকালো। কোন সমস্যার কথা বলছেন? এই যে তুমি গ্রামে যাওয়ার সময় কাঁদো, আবার আসার সময় ঠিক একই কাজ করো, সেটাই জিজ্ঞাসা করছি। তোমার সমস্যাটা আসলে কোন জায়গায়? পদ্ম মুখ ফিরিয়ে নিল। সমস্যা মানে কি সে জানে না? গ্রাম থেকে চলে আসার পর যে তার কষ্ট হচ্ছে, সবসময় উল্টোপাল্টা কথা শুধু। কথা বলছো না কেন? কি বলবো আমি? যদি বলতেই না পারো তাহলে কাঁদবে না। মেয়ে মানুষ যে এত কাঁদতে পারে তোমাকে না দেখলে জানতামই না। যদি আর একবারও কাঁদো তাহলে তোমাকে এখানেই রেখে আমি চলে যাব। পদ্ম আর কিছুই বলল না। মাথাটা হেলিয়ে দিয়ে সে ছিটে, চোখ জ্বলছে। একটু ঘুমালে বেশ ভালোই লাগতো। পদ্ম ঘুমিয়ে গেল। অনেকক্ষণ পদ্মের পাশ থেকে কোনো সাড়া শব্দ আসছে না বলে ইজহান পদ্মের দিকে তাকালো। পদ্ম ঘুমাচ্ছে দেখে ইজহান মনে মনে বলল, সারাদিন কাঁদবে আর ঘুমাবে, এই হচ্ছে তার কাজ। ইজহান পদ্মকে নিয়ে শেখ ভিলায় আসলো। এখানে কিন্তু আজ থাকবে না। হঠাৎ ইজহানের মন চাচ্ছিল তার মা বাবার সাথে পদ্মের দেখা করানোর দরকার আছে। তার উপরে ইজনিয়া বলেছিল পদ্মের পরীক্ষা শেষ হলে পদ্মকে নিয়ে সর্বপ্রথম যেন এখানেই আসে। পদ্ম ইজহানের আগে তড়িঘড়ি করে বাসায় কলিং বেল চাপলো। ইজনিয়া দরজা খুলল। পদ্মকে দেখে সুন্দর করে একটা হাসি দিল। কেমন আছো ভাবি? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তাদের দুজনের আলাপে ইজহান আসলো। তার মেজাজটা চটে গিয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে আবার কিসের কথা? ভেতরে গিয়েও তো বলতে পারে। ইজনিয়া, সর সামনে থেকে। তুই যেভাবে দাঁড়িয়ে আছিস মনে হচ্ছে আমাদের ভেতরেই ঢুকতে দিবি না। আর এখানে দাঁড়িয়ে কিসের এত কথা? ইজনিয়া সরে আসলো। ইজহান দ্রুত পায়ে উঠে উপরের নিজের রুমে চলে গেল। পদ্ম ইজনিয়ার সাথে কথা বলতে বলতে মুনিরা শেখের কাছে যাচ্ছে। মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরল। কেমন আছো পদ্ম? ভালো আছি মা, আপনি কেমন আছেন? বাবা কি বাসায় নেই? মনিরা শেখ হাসলো। আমিও ভালো আছি। না, সে কি আর এই সময় বাসায় থাকে বলো? আচ্ছা, তুমি এত দূর থেকে এসেছো, ফ্রেশ হতে যাও, না হয় পরে কথা বলা যাবে। পদ্ম রুমে আসলো। ইজহান রেডি হচ্ছে, হয়তো কোথাও যাবে। কোথাও যাচ্ছেন? হুম, একটু বাইরে যাচ্ছি। কেন? সেটা আপাতত আপনার না জানলেও চলবে ম্যাডাম। যান, গিয়ে আগে ফ্রেশ হন। পদ্ম ফ্রেশ হতে চলে গেল। এই লোকের সাথে কথা বলাই বেকার। আসল কথা বলবে না, জানা হয়ে গেছে পদ্মের। পদ্ম এসে দেখে ইজহান এখনো বসে আছে। জাননি এখনো? ইজহান পদ্মের দিকে তাকালো। যাব, তুমি আসার জন্য ওয়েট করছিলাম। ও। ইজহান উঠে পদ্মকে ভেজা চুলে হাত রাখলো। আসছি আমি, তুমি সাবধানে থেকো। পদ্ম মাথা নাড়ালো। ইজহান চলে গিয়েছে। পদ্ম ইজনিয়ার রুমে আসলো, কারণ একা একা রুমে ভালো লাগছে না। একা কি থাকা যায় নাকি? পদ্ম ইজনিয়ার রুমের সামনে দাঁড়ালো। আপু, আসবো? ইজনি এতক্ষণ বই পড়ছিল।
পদ্মের ডাকে মাথা তুলে তাকালো। হো ভাবি, তুমি? জি আপু। আরে আসো আসো, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? পদ্ম ইজনিয়া সোজাসুজি বসলো। বই পড়ছিলে আপু? ইজনিয়া হেসে দিল। হুম, নিজের মেইন সাবজেক্টগুলো পড়ে শেষ করতে পারি না, কিন্তু এই উপন্যাসের বই ছাড়াও আবার থাকতেও পারি না, অভ্যাস হয়ে গিয়েছে। আপু, তুমি না মেডিকেলে পড়ছো, তুমি কি তার মতো ডাক্তার হবে? হুম, ভাইয়ের বোন যদি ভাইয়ের মতো না হয় তাহলে তো আর মান সম্মান থাকবে না। তবে ভাইয়ের মতো এত ভালো স্টুডেন্ট না, আবার খারাপও না। ও আচ্ছা আপু, উনি কি অনেক ভালো স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ, ভাইয়া তো মেডিসিন স্পেশালিস্ট। যারা মেডিসিন স্পেশালিস্ট হয় তারা সব রোগের ঔষধ দিতে পারে। আচ্ছা, যারা এমনি ডাক্তার তারা কি সব রোগের ঔষধ দিতে পারে না? যে যেটা নিয়ে পড়াশোনা করে, মানে যার এফসিপিএস যেটা, সে সেই বিষয়ের ডক্টর, বুঝেছো? ও, তাহলে ইজহান ভাইয়া তো অনেক ভালো স্টুডেন্ট। তুমিও তো তাও মেডিকেলে পড়ছো, আমি তো সেটাও পড়বো না, মাথায় নেই এই কিছু। ইজনিয়া হাসছে পদ্মের কথা শুনে। তুমিও তাহলে ভাইয়াকে ভাইয়া ডাকা শুরু করেছো? পদ্ম মুচকি মুচকি হাসছে। ইজহানকে একবার ভাইয়া বললে কি যে শান্তি লাগতো তার। ইস, একদিন সে ভাইয়া বলেই ছাড়বে। আচ্ছা পদ্ম, যখন ভাইয়া বলবে তখন ইজহানের চেহারাটা ঠিক কেমন দেখতে হবে? নিশ্চয়ই ইজহান রেগে যাবে পদ্মের কথায়। ইজহানকে রাগানোর একমাত্র উপায় পেয়ে গিয়েছে। অনেকক্ষণ ইজনিয়া আর পদ্ম কথা বলল। একসময় পদ্মের ঘুম চলে এসেছে। পদ্ম ইজনিয়ার রুমেই ঘুমিয়ে গেল। পদ্মের ঘুম ভাঙলো যখন একটু আধটু সন্ধ্যা হয়ে এসেছে। তখন বাসায় অনেক মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। পদ্ম তড়িঘড়ি করে ঘুম থেকে উঠল। ইজনিয়া নেই রুমে। ইজনিয়া রুমের পাশ দিয়ে একটা বাচ্চা ছেলে দৌড় দিয়ে যাচ্ছে। পদ্ম চোখটা বড় বড় করে তাকিয়ে আছে। এই ছেলে আবার কোথা থেকে এসেছে? কখনো এই বাসায় দেখেনি এই বাচ্চাকে। পদ্ম হড়বড় করে উঠে ছেলেটাকে ধরলো। তুমি কে? এখানে এসেছো কিভাবে? বাচ্চাটা ভয় পেল পদ্মকে দেখে। ছালো আমালে। পদ্ম আরো বাচ্চাটার হাত চেপে ধরে বলল, আগে বলো, এখানে কিভাবে এসেছো? কার সাথে এসেছো? তোমাকে আগে আমি দেখিনি কেন? বাচ্চাটা পদ্মের হাতে খুব জোরে একটা কামড় বসালো। পদ্ম মুখ খিচে আছে। ছোট হলে কি হবে, দাঁতে যে পাওয়ার! পদ্মের হাতে একদম দাগ বসে গেল। পদ্ম যেহেতু ফর্সা বেশি, তাই সাথে সাথে জায়গাটা লাল হয়ে গেল। কামড় দিচ্ছ, দাও, তাও ছাড়বো না তোমাকে। বাচ্চাটা পদ্মকে ছেড়ে দিল। আমাল মাম্মামলে মালি বাছাই আছে। বাচ্চাটার কথা পদ্মের বোধগম্য হলো না। কি যে বলছে এই ছেলে, এ দেখে কথাও বলতে পারে না। আমাল থামাল কি বলছে? বাবারে, কি সব বলছে! তোমাকে ধরে লেখে লাভ নেই, যাও দৌড় দাও। পদ্ম পেসিং এ এসে মুখ ধুচ্ছিল। বাচ্চাটার দেওয়া কামড় দেখছে। কি ভয়ঙ্কর ছেলে! একেবারে কামড়ে লাল করে দিয়েছে। খুব বাজে ছেলে একদম। পদ্ম রুম থেকে বের হয়ে সে রীতিমতো অবাক হয়ে আছে। সোফায় কিছু মহিলা বসে আছে। পদ্ম এখনো বুঝলো না এরা কিভাবে এসেছে এখানে, আর কেনই বা এসেছে। পদ্ম রান্নাঘরে আসলো। মনিরা শেখ রান্না করছে। তার পাশে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে। পদ্ম মনিরা শেখের কাছে একদম ঘেঁষে দাঁড়ালো। মনিরা শেখ পদ্মের দিকে তাকালো। পদ্ম হাত ধরে নিয়ে তার পাশে দাঁড় করালো। এই যে পদ্ম, ইজহানের বউ। ও এতক্ষণ ঘুমিয়েছিল, তাই তোমরা দেখতে পাওনি। পদ্ম, ওনারা আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ হয়। একজন তোমার খালা শাশুড়ি, আরেকজন মামি শাশুড়ি। পদ্ম হেসে তাদেরকে সালাম দিল। তাদের সাথে কথা বলল। মনিরা শেখ একজনকে বলল, তুমি একটু এদিকে দেখো তো, আমি পদ্মকে নিয়ে রুমে যাচ্ছি। অতঃপর মনিরা শেখ পদ্মকে নিয়ে তার রুমে আসলো। একটা সুন্দর কালো কাতান শাড়ি বের করে দিল পদ্মকে। এটা পরে নিও, বুঝেছো? অনেক মানুষ আসছে, আরো আসবে, তাড়াতাড়ি পরে নিচে আসো। পদ্ম শাড়িটার দিকে তাকালো। কেন শাড়ি পরবে মা? শাড়ি পরবো কেন? আজ ইজহানের জন্মদিন। পরশুদিন রাতে ইজহান শাড়িটা আমার কাছে এনে দিয়েছে, আর বলেছে ওর জন্মদিনের দিন যেন তুমি এইটা পরো। পদ্ম অবাক হয়ে গিয়েছে। আজ ইজহানের জন্মদিন, অথচ ইজহান একবারও তাকে বলেনি। এতটা পর ভাবে ইজহান। তার প্রতি প্রচুর অভিমান জন্মালো পদ্মের ক্ষুদ্র মনে। ওনার জন্মদিন? হ্যাঁ। আচ্ছা, তুমি শাড়ি পরে রেডি হয়ে নিচে এসো। ইজহান কিছুক্ষণ পর চলে আসবে। সাথে ওর হসপিটালের অনেক লোকজনও আসবে।
আমি নিচে যাই, অনেক কাজ পড়ে আছে। পদ্ম বসে রইল। ইজহান একবার বলতে পারতো তার আজ জন্মদিন, একবারও বলেনি। আজ আসুক, একটুও কথা বলবো না। দিন দিন বেশি বাজে হচ্ছে ছেলেটা। পদ্মের মনে শুধু একটাই দুঃখ, কেন ইজহান তাকে কিছুই বলল না। সব মানুষ জানে, অথচ তার বউকেই সে বলেনি। আবার বলে ভালোবাসি, একটুও বাসে না। যদি ভালোই বাসতো তাহলে ঠিকই বলতো। পদ্ম রাগে শাড়িটা নিচে ফেলে দিল। বেশ কিছু সময় বাদে শাড়িটা নিয়ে ইজহানের রুমে আসলো। যেহেতু মনিরা শেখ বলেছেন শাড়ি পরতে, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও শাড়িটা পরল। আর তার সেই জাতীয় সাজ, চুলে খোপা করা, চোখে কাজল দেওয়া, আর ঠোঁটে একটু লিপস্টিক দিল। পদ্ম আয়নায় দেখে নিজেকে নিজেই বলছে, না, খারাপ লাগছে না, ভালোই তো লাগছে। কালো শাড়িতে মানিয়েছেও তাকে। ইজহান বাসায় আসলো। পদ্মের সাথে অনেকবার চোখাচোখি হয়েছে, কিন্তু পদ্মকে যতবারই ইশারা করে তার কাছে যেতে বলেছে, ততবারই পদ্ম মুখ ফিরিয়ে নিয়েছে। যতই হোক, আজকে ইজহানের সাথে একটা কথাও বলবে না। ভালো কথা বললেও সে আজ বলবে না। পাথরের ন্যায় শক্ত হয়ে থাকবে। পদ্ম সবার সাথে হেসে হেসে কথা বলছে, শুধু ইজহানের সাথে কথা বলছে না। এরকম কাহিনী বুঝছে না সে। ইজহান কেক কাটবে। এখন তার আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে তার পাশে, কিন্তু তার বউ একদম দূরে দাঁড়িয়ে আছে। ইজহান পদ্মের সামনে এসে দাঁড়ালো। পদ্ম মুখটা ফিরিয়ে নিল। মান অভিমান পরে করো, এখন চলো, তোমাকে ছাড়া আমি কেক কাটবো না। পদ্মকে জোর করে ইজহান তার পাশে দাঁড় করালো। পদ্ম বেশি ভদ্রতা দেখায়নি, কারণ সবাই কি না কি ভাববে। সবাই আস্তে আস্তে বাসায় চলে গেল। রাত 1টা বেজে গিয়েছে সব শেষ হতে। তাই ইজহান আর পদ্মকে নিয়ে তার ফ্ল্যাটে গেল না, এখানেই থেকে গেল। ইজহান বসে বসে ওয়েট করছে কখন পদ্ম আসবে। সব কাজ শেষ করে পদ্মের আসতে আসতে অনেক সময় লেগে গেল। পদ্ম রুমে এসেই ধপ করে ওয়াশরুমে ঢুকে গেল, শাড়িটা চেঞ্জ করে আসলো। ইজহান আর চোখে পদ্মকে দেখছে। ম্যাডাম যে হারে রেগে আছেন, এর রাগ ভাঙানো এত সহজ হবে বলে মনে হয় না। পদ্ম, এখানে আসো। পদ্ম যেন কথাটা শুনেও শুনল না। গলা থেকে স্বর্ণের চেনটা আয়নার সামনে দাঁড়িয়ে খুলছে। পদ্ম উত্তর দিচ্ছে না দেখে আবারও বলল, পদ্মফুল, আমার একমাত্র বউ, এখানে আসো। এবারও পদ্মের কোনো হেলদোল নেই। আগের থেকে ইজহান এক কথা দুইবার রিপিট করা পছন্দ করে না, কিন্তু পদ্ম তো শুনছেই না। ইজহান এবার ধমক দিল, পদ্ম, এখানে আসো। যদি এই মুহূর্তে তুমি আমার সামনে না আসো, তাহলে আমি রুম থেকে বের হয়ে যাব। সারা রাত বাড়ি ফিরবো না। ইজহানকে আর কখনোই দেখতে পারবে না তুমি। পদ্মের মনটা ধক করে উঠল। তার সব রাগ দুঃখ বিসর্জন দিয়ে ইজহানের সামনে দাঁড়ালো। ইজহান পদ্মের চিবুক ধরে প্রশ্ন করলো, এতক্ষণ যে ডেকেছি, আসনি কেন? কেন আসবো বলুন? আজ যে আপনার জন্মদিন, আমাকে বলেছেন? আমার মায়ের কাছে শুনতে হয়েছে। আপনি বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আমি তো আপনার কেউ না, আমাকে কেন বলবেন? ইজহান শব্দ করে হাসলো। পদ্ম ইজহানের দিকে তাকাচ্ছে, আবার চোখটা সরিয়ে ফেলছে। নিশ্চয়ই এখন এই লোক হারা হাসি দেখলে তার রাগটা নিমিষেই উধাও হয়ে যাবে। এই জন্য আমার পদ্মফুল রেগে আছে। ইজহানের চোখ হঠাৎ পদ্মের হাতে পড়ল। পদ্মের হাতের এক জায়গা লাল হয়ে আছে। কেন? দেখে তো মনে হচ্ছে কেউ কামড়ে দিয়েছে। মুহূর্তে ইজহানের মেজাজটা চটে গেল। পদ্মের বাহুতে হাত দিল। তোমার হাতে কে কামড়ে দিয়েছে? আমি তো দেইনি। আমার আগে কে কামড় দিয়েছে তোমাকে? আর তুমি সেই দাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ? কত বড় সাহস তোমার! পদ্ম ইজহানের এই রূপ দেখে অবাক না হয়ে পারল না। এই রূপের সাথে এই প্রথম পরিচিত সে। আগে কখনো পরিচয় হয়নি। আর ইজহানও দেখায়নি তার এই রূপ। সে কি পদ্মকে অবিশ্বাস করছে? যা সত্যি তাই বলবে। মিছে মিছে কেন সে বকা শুনবে? একটা বাচ্চা ছেলে কামড় দিয়েছে, ইচ্ছে করে দেয়নি। আমি তাকে ধরেছিলাম, তাই দিয়েছে। ইজহান হতভম্ব হয়ে গেল পদ্মের কথা শুনে। বাচ্চা ছেলে কামড় দিয়েছে? কি বলছো এইসব? জি হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম ইজনি আপুর রুমে। একটা বাচ্চা ছেলে দৌড়ে যাচ্ছিল। আমি প্রথমে অবাক হয়েছিলাম দেখে, কারণ এই বাসায় তো কোনো বাচ্চা নেই, আর আসবেও বা কোথা থেকে? আপনি তো আর আমাকে বলেননি যে আজ আপনার জন্মদিন, বাসায় মেহমান আসবে, হয়তো বাচ্চাটিও সেই রকম কেউ হবে। আমি ওর হাত ধরেছিলাম জিজ্ঞাসা করার জন্য, তুমি কেন এসেছো, তাই কামড় দিয়েছে। ইজহান ভুরু কুচকে তাকালো পদ্মের দিকে।
মেয়েটার দৃষ্টি ফ্লোরের দিকে, বড্ড উদাসীন দেখাচ্ছে। পরিচয় জানতে পেরেছো? পদ্ম একটা বড় নিঃশ্বাস ছাড়লো। না। তাহলে কি শুধু শুধুই কামড় খেলে? তুমি একটা কামড় দিতে পারলে না? পদ্ম চোখটা বড় বড় করে ইজহানের দিকে তাকালো। ইজহান সজ্ঞানে কথাটা বলছে তো? কি সব বলছে? বাচ্চার সাথে কি সেও বাচ্চা হয়ে যাবে নাকি? বাচ্চাটা আমাকে কামড় দিয়েছে বলে কি আমিও তাকে কামড় দিব? এতটাও নির্বোধ না আমি। ইজহান শব্দ করে হাসলো। পদ্মের চিবুক ধরে দুইবার দুই দিকে ঘোরালো। সত্যি তুমি নির্বোধ না? পদ্ম উত্তর দিচ্ছে না, শুধু ইজহানকে দেখছে। যখন বাসা থেকে বের হয়েছিল তখন মেরুন কালারের একটা শার্ট পরেছিল, এখন দেখছে ওপর দিয়ে কোটও আছে। কখন পরেছে এটা? সে তো দেখেইনি। পদ্ম ইজহানের কোটে হাত দিল, পরেক্ষণে ইজহানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এটা কখন পরেছেন? আমি তো দেখিনি। ইজহান পদ্মের হাতের ওপরে হাত রাখলো। তুমি তো রেগে রুমে আসোনি, আমি বাহির থেকে এসে এটা পরেছি। পদ্ম ছোট্ট করে উত্তর দিল। ও। ইজহান তার ঠোঁটটা ভেজালো। পদ্ম, তুমি আমাকে গিফট দিবে না? পদ্মের মনটা ছোট হয়ে এলো। ইজহান তো তাকে জানায়নি আজ তার জন্মদিন, আবার কিসের গিফটের কথা বলছে? হুম, আপনি তো আমাকে জানাননি যে আজ আপনার জন্মদিন, কিসের গিফটের কথা বলছেন? আচ্ছা, তাহলে আমি গিফট দেই, বসো তুমি ওখানে। পদ্ম বেডে বসলো। ইজহান আবার কিসের গিফট দেবে? ইজহান কাবার্ড থেকে কিছু প্যাকেট বের করলো। ইজহান পদ্মের সামনে প্যাকেটগুলো রাখলো। পদ্ম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। আজ ইজহানের জন্মদিন, অথচ পদ্ম গিফট পাচ্ছে, বিষয়টা অস্বাভাবিক হয়ে গেল না? এগুলো কি? পদ্ম ইজহানের দিকে তাকিয়ে প্রশ্ন করছে। ইজহান বুকে হাত গুজে গম্ভীর স্বরে বলল, নিজেই খুলে দেখো। খুলবো? জি ম্যাডাম, খুলুন। আপনার জিনিস, আপনি খুলবেন না? দেরি করবেন না, তাড়াতাড়ি খুলুন। পদ্ম প্যাকেটগুলো একটা একটা করে খুলছে আর রীতিমতো অবাক হচ্ছে। একটা প্যাকেটে সুন্দর স্বর্ণের চেন পাওয়া গেল, যেখানে অনেকগুলো ইংরেজি শব্দ দিয়ে পদ্ম তার নামটা লেখা। আরেকটা প্যাকেটে স্বর্ণের আংটি পেল, লাভ শেপ, মাঝখানে আবার পি লেখা। এই দুটো জিনিস পদ্ম খুব বড় সড়ো করে অবাক হয়েছিল। আরো একটা ব্যাগে গাঢ় নীল জামদানি শাড়ি, নীল চুড়ি, সাদা গাজরা, দুটো কাজল আর একটা লিপস্টিক পেল। এত এত উপহারের মাঝে একটা অমায়িক সুন্দরী কন্যা বসে আছে, যাকে অপালক নয়নে তাকিয়ে দেখছে ইজহান। ইস, মেয়েটা একটু বেশি সুন্দর, এত সুন্দর না হলেও তো পারতো। আর এইদিকে পদ্ম অবাক চাহনিতে শুধু এইগুলো দেখছে, কোনো কিছুই তার মাথায় ঢুকছে না। এগুলো কি? জন্মদিন তো আপনার, গিফট আপনার জন্য পাওয়ার কথা, অথচ আপনি আমার জন্য এনেছেন কেন? ইজহান তার কপালের সামনে এসে পড়ে থাকা চুলগুলো হাত দ্বারা পেছনে নিল। মনে আছে, বিয়ের পর এই পর্যন্ত আমি তোমাকে একটাও গিফট দেইনি। তোমার জন্মদিনে বলেছিলাম সফট গিফট একসাথে দিব, তাই আজ দিয়ে দিলাম। তাই বলে এত কিছু? জি। কেন ম্যাডাম, আপনি খুশি হননি? আপনার মুখে তো হাসি নেই, আসলে আপনি খুশি হননি। এটা কি আমি ধরে নিব? না না, আমি ভীষণ খুশি হয়েছি, ধন্যবাদ। একটা কথা বলবে পদ্ম? পদ্ম মাথা নাড়ালো। তুমি যে তখন শাড়ি পরেছ, আমি তোমাকে ঠিক মতো মন ভরে দেখতে পারিনি, এখন আবার পরবে? পদ্ম কি বলবে বুঝতে পারছে না। একবার শাড়ি পরেছিল, খুলেও ফেলেছে, এখন কি আবার পরবে? যেহেতু ইজহান এত গিফট দিয়েছে, না করাটাও ঠিক হবে না। পদ্মের পাশ থেকে কোনো উত্তর না পেয়ে ইজহান ইচ্ছে করেই একটু মন খারাপের অভিনয় করে বলল, যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে থাকুক, পড়তে হবে না। পদ্ম দেখছে ইজহানের মনটা খারাপ হয়ে গেল, তাই আর কোনো কিছু না ভেবেই বলল, না, আমি শাড়ি পরবো। ইজহানের চোখটা খুশিতে চিকচিক করছে। আচ্ছা, তাহলে তুমি পরো, আমি বেলকুনিতে দাঁড়িয়ে আছি। বলেই ইজহান বেলকুনিতে চলে গেল। ইজহান চলে যাওয়ার পরপরই পদ্ম শাড়ি পরতে শুরু করলো। শাড়ির সবকিছু ঠিক থাকে, কিন্তু সেই কুচিটা নিয়েই ঝামেলা। কুচি সুন্দর হয়নি। কুচিটা দেখে পদ্ম মুখ কুচকে ফেলল। এটা কবে সুন্দর করে পরতে পারবে সে? পদ্ম গলার স্বর উঁচু করে ইজহানকে ডাক দিল, ভেতরে আসুন, শাড়ি পরা শেষ আমার। ইজহান রুমে আসলো, পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। পদ্ম তার চোখে বরাবরই সুন্দর যে কোনো অবস্থাতেই। ইজহান পদ্মের সামনে ঝুঁকে বসে
কুচিটা ঠিক করে দিল। পদ্ম হাসছে। যতবারই পদ্ম শাড়ি পরে ততবারই ইজহান কুচি ঠিক করে দেয়। এই জন্য মাঝে মাঝে আর কুচি সুন্দর করতে শিখতে মন চায় না তার। ইজহান উঠে দাঁড়ালো। তার হাত পদ্মের গাল স্পর্শ করে বলল, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে পদ্ম ফুল। পদ্ম ম্লান হাসলো।